জেপি নাড্ডা তার গাড়িকে আটকে তাকে খুন করার চক্রান্ত করা হয়, যার মধ্যে ওনার ভাইপোর দলবলগুলো ছিল দক্ষিণ 24 পরগনায়। আর উনি বলছেন ওনাকে মারার চেষ্টা করা হয়েছে। ওনার ওই 3 ফুটি চেয়ার আর 70 ফুটি তোমার দুর্নীতির ইমেজ, যার নিজের দল নিজের পরিবারকে ঠিক রাখতে পারে না, ওনাকে কে মারতে যাবে? কিছু ওই মেডিকেল মানে যন্ত্র সাপ্লায়ারের লোকেদের কমিশন দিয়ে তিনি কি করেছিলেন? সমস্ত সরকারি হাসপাতালে দালাল রাজ করেছিলেন উনি। মানে সমাজের প্রতিটি ক্ষেত্রে উনি দুর্নীতি করেছেন এবং অর্থ থেকে ধরে সমস্ত রকম সামাজিক দুর্নীতির উনি শিরোমণি। বিষয়ে আমি তোমার মারফত জনসাধারণ এবং বর্তমান সরকারের যারা কর্ণধার তাদের সতর্ক করে দিচ্ছি যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার থেকে মমতা ব্যানার্জি বিরোধিতায় থাকা মানুষটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, এবং তিনি সমস্ত রকম ক্রিমিনাল ইন্ধন জাগিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করার ক্ষমতা রাখেন। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। মুখ্যমন্ত্রী কারা হন গণতন্ত্রে, এবং পশ্চিমবঙ্গে তুমি যদি মুখ্যমন্ত্রীর ইতিহাস দেখো তাহলে এই সদ্য বিতাড়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার আগে এমন কোনো মুখ্যমন্ত্রী কি ছিলেন যিনি ভোটে হারার পরেও বলেছেন আমি হারিনি, আমি রেজিগনেশন দেব না? তার মন্ত্রিসভাকে সরিয়ে নতুন মন্ত্রিসভা সময় যখন চলে গেল তখন আসতে বাধ্য হলো। তবু তো মানুষজন ভদ্রভাবে বলে যে তিনি প্রাক্তন, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি তো প্রাক্তন বটেই, কিন্তু বিতাড়িত। তিনি রেজিগনেশন দেননি, সেই ভদ্রতা সভ্যতা বোধটুকু তার নেই। আমি যতদূর জানি যে অফিসিয়ালি ওনার নাকি একাধিক জন্মদিন আছে। ওনার সততাটা দেখো, আর ওনার কথাবার্তা। উনি তো এমনও বলেছিলেন আমি প্রচুর এমন শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করেছি যে পশ্চিমবঙ্গে আমি 200টা আইআইটি খুলে দিয়েছি। ওনার নিজের গলায় বক্তব্যে আমার কাছে সে রেকর্ডও আছে। যখন পুরো ভারতবর্ষের আইআইটির পূর্ণ সংখ্যা ছিল 23, উনি আইআইটি কি সেটা জানেন না, কিন্তু উনি সব উন্নয়ন করেন। এমন শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করেছেন, ওনার শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষা দপ্তরে ওনার দ্বারা নির্বাচিত এবং ওনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সরকারের 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, এও আমরা দেখেছি। ওনার দলের বিভিন্ন অনেক নেতা ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে জেলে গেছেন বা যাচ্ছেন, আছেন। তো এই মুখ্যমন্ত্রীকে, যার ভাইপো বিরাট বড় ব্যবসা, তিনি নিজস্ব প্লেনে যাতায়াত করেন, ক্লাস 8 পাস, তারপরে যা আছে ওনার মতো ওই জাল ডিগ্রি, তো তার এত টাকা, তার ব্যবসাগুলো কি 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 ইপস অ্যান্ড বাউন্স না লিপস অ্যান্ড বাউন্সের সে নাকি মালিক বা তার পরিবার মালিক, কিন্তু সেই কোম্পানির ব্যবসা কি কি? এটা তো আজকে মুকেশ আম্বানির কোম্পানির ব্যবসা কি কি, কোথায় কোথায় কি আছে সবাই জানেন, যে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তাদের মতো থাকা ওনার ভাইপো, তার ব্যবসা কি না? তা একে চোর বলবে না তো কি সন্ন্যাসিনী বলবে? মানুষ বলছে। আর উনি একটা, আমি আবারও বলছি, জেনেটিক্যাল লায়ার। উনি যদি কোনো একটা সত্যি কথা মুখ দিয়ে বলার চেষ্টাও করেন, ওটা কিন্তু মিথ্যে হয়েই বেরোবে। তবে একটা বিষয়ে আমি তোমার মারফত জনসাধারণ এবং বর্তমান সরকারের যারা কর্ণধার তাদের সতর্ক করে দিচ্ছি যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার থেকে মমতা ব্যানার্জি বিরোধিতায় থাকা মানুষটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, এবং তিনি সমস্ত রকম ক্রিমিনাল ইন্ধন জাগিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করার ক্ষমতা রাখেন। দেখো, খগেন মুর্মু মানে ওই সময় আমি যাইনি, পরবর্তীকালে খগেন একটু সুস্থ হওয়ার পরে ওর সঙ্গে আমার কথা হয়। ওর চেহারাও এখন দাড়ি রেখেছে, ওই কিছু ওই পার্মানেন্ট যে ক্ষতর দাগ হয়ে গেছে সেগুলোকে হয়তো ঢাকার জন্য। আমি ওকে জিজ্ঞেসও করলাম, তো হাসলো, সেটা আমরা জানি। শুভেন্দুবাবুকে তো বারবার অ্যাটাক করা হয়েছে। আরও তুমি আরেকটা কথা বললে না, সর্বভারতীয় সভাপতি ছিলেন বিজেপি জেপি নাড্ডা, তার গাড়িকে আটকে তাকে খুন করার চক্রান্ত করা হয়, যার মধ্যে ওনার ভাইপোর দলবলগুলো ছিল দক্ষিণ 24 পরগনায়। আর উনি বলছেন ওনাকে মারার চেষ্টা করা হয়েছে। ওনার ওই 3 ফুটি চেয়ার আর 70 ফুটি তোমার দুর্নীতির ইমেজ,
যার নিজের দল নিজের পরিবারকে ঠিক রাখতে পারে না, ওনাকে কে মারতে যাবে? কোন বিরোধী দল মারতে যাবে? এবং যে দল এখন ক্ষমতায় আছে তারা ওকে কেন মারতে যাবে? এবং তাই নয়, উনি যে বলছেন বড় বড় পাথর ছুঁড়ে মারা হয়েছে, দেখো উনি মেগালোম্যানিয়াক যে মানুষ, উনি যে প্রকৃতিস্থ মস্তিষ্কের কোনো মহিলা নন, তার সবচেয়ে বড় প্রমাণ আছে ওনার ওই চেহারায় বড় বড় পাথর মারলে উনি কোথায় যেতেন, আর পাথর মারলে ওনার গাড়ির কোথায় কোন কাজ ভেঙেছিল। আমি যেটা ওই কাদা দেখেছি সেটা হচ্ছে পেছনের ব্যাকলাইটের একটা জায়গায় এবং আরো কয়েকটা জায়গায় যে ছবি দেখেছি ওই পেছন দিকে, মানে কেউ হয়তো গাড়িটা যাচ্ছে ছুঁড়েছিল। এটা তো জনসাধারণের একটা রোষের বহিঃপ্রকাশ। উনি কত লোককে প্যাসিভলি খুন করিয়েছেন, কত বৃদ্ধ সরকারি কর্মচারী ডিএর টাকা মেরেছেন, উনি চুরি করেছেন। এখন তো বলছি ডিএর টাকা উনি চুরি করেছেন, কোনো হিসেব ছিল না। তো সেই টাকাগুলো কোথায় গেছে? ওনার ভাইপো খেয়েছে কি উনি খেয়েছেন কি কে গেছে জানি না। কত লোক বিনা চিকিৎসায় বা অর্ধ চিকিৎসায় মারা গেছেন, কত সরকারি কর্মচারী, বর্তমানও কর্মচারী, তাদের ডিএর টাকা মেরেছেন, তাদের বাড়ির যে বৃদ্ধ বাবা মা, তাদের অনেক আত্মীয় পরিজন বিনা চিকিৎসায় বা অন্য চিকিৎসায় মারা গেছেন। কিছু ওই মেডিকেল মানে যন্ত্র সাপ্লায়ারের লোকেদের কমিশন দিয়ে তিনি কি করেছিলেন? সমস্ত সরকারি হাসপাতালে দালাল রাজ করেছিলেন উনি। মানে সমাজের প্রতিটি ক্ষেত্রে উনি দুর্নীতি করেছেন এবং অর্থ থেকে ধরে সমস্ত রকম সামাজিক দুর্নীতির উনি শিরোমণি। হ্যাঁ, টাকার সব জায়গায়তে উনি টাকা চুরি করতেন। এবং যখন একটা ন্যাচারাল ক্যালামাইটি হতো তার কয়েক ঘন্টার মধ্যে উনি হাজার হাজার কোটি লাখ লাখ কোটি টাকা নাকি ক্ষতি হয়েছে বলে ফেলতেন। এখন বলছেন উনি, ওনাকে ওই হারকিউলিস যে পৃথিবীটা তুলেছিল ওই রকম একটা পাথর বোধহয় কেউ ছুঁড়ে মেরেছিল। এবং আরেকটা বলছি যে সেই দিন উনি যখন যাচ্ছিলেন, যে ভিকটিমের কথা বলে যাচ্ছিলেন তার পরিবার ওনার সঙ্গে দেখা করেনি, এবং উনি বারবার তাদেরকে এসওএস পাঠাচ্ছিলেন যে আমার একটা রাজনৈতিক সম্মান আছে, আমাকে বাঁচাও, তোমরা এসে দেখা করো, আমার সঙ্গে কথা বলো। কেন কথা? তারা বরঞ্চ স্টেটমেন্ট দিয়েছে যে যেহেতু বর্তমান সরকার এই ঘটনাটা বিভাগীয় তদন্তের অর্ডার দিয়েছেন এবং পুলিশ এখনো অবধি সেই তদন্ত যেভাবে এগোচ্ছে পুলিশের, আমাদের এই মুহূর্তে কিছু বলার নেই। মমতা ব্যানার্জি সব জায়গায় গোলমাল পাকিয়ে তিনি কোনো রকমে আসনটাকে পেয়ে সমস্ত টাকা লুট করে বৃহত্তর বাংলাদেশ করে তার সম্রাজ্ঞী হওয়ার স্বপ্ন দেখছেন। এসব দিবা স্বপ্ন ওনার। আর মিথ্যে কথাটা তো ওনার এখন যেটা হয়ে গেছে একটা মানে কৌতুক, আমি কি বলবো, এটা হাস্যরসের ব্যাপার। বড় বড় পাথর ওনাকে ছুঁড়ে মেরেছে, ওনার গাড়িরও কোনো ক্ষতি হয়নি, ওনার গায়েও কোথাও লাগে। এরকম তুমি এক একজনের নাম করলে, তাদেরকে আমি পপুলারিটি দিতে চাই না। তারা তাদের বাক্যবান দ্বারা, তাদের নির্বুদ্ধিতা এবং তাদের ভারত বিরোধী শক্তিকে মানে কি বলবো তোল্লা দেওয়ার কাজ করার যে বাধ্যবাধকতা, তার জন্য তারা এখন সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে হাসির খোরাক। দুজন তথাকথিত কি অ্যাডভোকেটের নাম করলে, বটতলায় অনেক অ্যাডভোকেট থাকে, তো একজন তো তার মধ্যে বলেছিল ভারতবর্ষ নাকি ধর্ম নিরপেক্ষ দেশ। তো সে এমনই অ্যাডভোকেট যে আমি জানি না ও কোন আইনে মামলা লড়ে, আর যেতে তো না কোনো মামলাতেই। তো সংবিধানের আমি বহুবার প্রশ্ন করেছি, এই লোকগুলো জবাব দেয় না। এরা খালি ওই ওদের সব সেট করার লোক আছে, তোমরা যখন কিছু প্রচার করবে তাতে রিপোর্ট মারবে, আর কোথাও লিখতে হলে আমাদের মানে অকথ্য খিস্তি দেবে, সেটাও নির্ভুল বাংলা বা নির্ভুল ইংরেজিতে নয়, ভুল। তো আমাকে বলে দিক যে ভারতবর্ষের কোন আর্টিকেলে, কত নম্বর আর্টিকেলে লেখা আছে যে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ যে নয় সেটা তো কেটি শাহর সঙ্গে ওই সাহেব আম্বেদকারের কথাবার্তির যে চিঠিপত্র, সে তো আর্কাইভসে আছে আমাদের, দেখে নি। এরা তো লেখাপড়া করে না, লেখাপড়া করলে বামপন্থী হয় না, লেখাপড়া হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো অবধি ওদের। আর হচ্ছে দাদারা বলে ওই বাংলাদেশে এক সময় ওই স্বাধীনতার জাস্ট আগে এবং পরে প্রচুর মুসলমান হয়েছিল, তারা সুন্নি মুসলমান বলা হয়, কিন্তু সেখানে না সাধারণ অশিক্ষিত মানুষ যারা ছিলেন তারা বলে শুনে মুসলমান। মানে গ্রামে কোথায় একটা কোনো মানে ধর্মস্থানে মুরগি কেটে তার রক্ত ফেলে দিয়েছে, ব্যাস সবাই মুসলমান, তোরা আজকের থেকে মুসলমান হয়ে গেলি, সব মুসলমান হয়ে গেল, শুনে মুসলমান তাদের বলে। হ্যাঁ, এই হচ্ছে এদের। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের কথা যে তুমি বলছো, পশ্চিমবঙ্গ সরকার কি মানে বেছে বেছে খালি মসজিদেই করেছে? মসজিদগুলো যদি বেছে বেছে আশেপাশের মানুষের অসুবিধে করে, আর্টিকেল 25-এ আছে তুমি ধর্মাচরণ করতে পারো অন্য লোকেদের অসুবিধে না করে। ভারতের এতে তোমার সুপ্রিম কোর্টে নিয়ম বেঁধে দেওয়া হচ্ছে কত ডিসাইবেলের ওপরে যাতে আওয়াজ না বেরোতে পারে, তার উপরে তুমি মাইক চালাবে, চারদিকে 8টা মাইক দিয়ে মাইক চালাবে বড় বড় গম্বুজ বানিয়ে,
ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট। ভারতীয় আইন অনুযায়ী সেটা পারা যায় না। দ্বিতীয় হচ্ছে মামলা করবে করুক, ফারুকি, বিকাশী, ভুট্টো ইত্যাদি যে কেউ পারে মামলা করুক। তো মাতাল দাতাল তো অনেকে থাকে। এবং শুধু তাই নয়, এরা কেউ বলছে না, এবং এদের পেইড এরা বলছে না যে যেসব মন্দিরগুলো থেকে এরকম মাইকে হতো সেইগুলোও কিন্তু খোলা হয়েছে, ভলান্টারিলি সুযোগ দেওয়া হয়েছে। এমনই নয় যে জোর করে পুলিশ পাঠিয়ে, মিলিটারি পাঠিয়ে করা হয়েছে। তাদের জানানো হয়েছে এটা করতে হবে। এবং মোস্ট অফ দ্য মসজিদ এবং যে মন্দিরগুলোতে বলা হয়েছে তারা ভলান্টারিলি এগুলো খুলে ফেলেছে। এই জেহাদি, ফারুকি, সুজুকি, এইগুলো যেগুলো তোমার এই জেহাদি ইসলামের প্রচারের জন্য এখানে দারুল হার্বকে দারুল ইসলামে করার জন্য ওই যে বিদেশি ফান্ডিং আসছে, এফসিআর না হলে আটকাবে না, এইগুলো যারা পাচ্ছে, এইগুলোর বেতনভোগ কর্মী যারা, তারাই কিন্তু এখানে লাফালাফিটা করছে। বলতো কোনো স্বীকৃত ইসলামী সংস্থা বা ইসলামী মানুষজনের প্রতিবাদ করেছে? প্রতিবাদ করবে কেন? সেখানে তো নামাজ পড়তে মসজিদে কোনো আপত্তি নেই। তারা তো মানে মহিলাদের তো ঘরে নামাজ পড়তে হয়, মসজিদেও তারা যেতে দেয় না, সেখানেও তো কোনো আপত্তি নেই। কোথাও কিছু আপত্তি হচ্ছে না। আপত্তি হচ্ছে একটাই কারণে, যে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ রাখা, ভারতবর্ষে গণতন্ত্রের নামে সরাসরি ভারতকে টুকরো টুকরো করার বিভিন্ন রকম ষড়যন্ত্র করা, এইগুলো যারা করে তারাই হচ্ছে ওই সব কি পন্থী বললে, হ্যাঁ পন্থী গ্রন্থি অনেক কিছু আছে। এবং এদেরকে একটা ফরেন ফান্ডিং তো আসতোই, এবং তার কোনো ক্ল্যারিটি ছিল না। এফসিআর এ বিলটা হলে এটা ক্ল্যারিটি আসবে। এটা ভারতের সুরক্ষার জন্য জরুরি মানে কি? এটা অবশ্যম্ভাবী, করতেই হবে। তার কারণ কি? ভারতবর্ষে বিদেশ থেকে সাহায্য আসে, কিন্তু সাহায্যের নামে ইনসার্জেন্সির জন্য টাকা আসে, ধর্মান্তরকরণের জন্য টাকা আসে। এবং যদিও ধর্মান্তরকরণ স্বেচ্ছায় কথা বলা হয় যে স্বেচ্ছায় করছে, কিন্তু সেখানে যদি টাকার খেলায় গরিব গুরব অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষগুলোকে ভুলিয়ে ভালিয়ে কনভার্সন করা হয়, সেটা কিন্তু ভারতের সংবিধান বিরোধী। আমরা এই যে চার্চ বা মসজিদ থেকে কি কি পাওয়া যায়, কোথায় কি হয়, মণিপুর থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এর জলজান্ত প্রচুর সাম্প্রতিক এবং অতীত উদাহরণ দেখেছি। ভারত সরকারের আচরণের বিরুদ্ধে এই কমিউনিস্ট কুকুরগুলো ভারতবর্ষে গণতান্ত্রিক যতটা স্বাধীনতা পায় তার শতাংশের একাংশ ওদের বায়োলজিক্যাল ফাদার চীনে গিয়ে বলতে পারবে চীনের সরকারের নীতির বিরুদ্ধে? চীন সরকার কি এই মুহূর্তে কমিউনিস্ট সরকার না একটা ন্যাশনালিস্ট সরকার? অর্থ সাহায্য যেগুলো আসে সেগুলোকে বন্ধ করার জন্য কিন্তু ফরেন কারেন্সি রেগুলেটরি অ্যাক্টটা আসেনি। এটার উদ্দেশ্যটা ভিন্ন, যে টাকাগুলো আসছে সেটা কোনো অবৈধ উপায়ে আসবে না, অবৈধ কাজে ব্যবহৃত হবে না। এটা যে কোনো সরকারের তো কর্তব্য। সব সরকারই যদি সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সরকার হয় সে তো চাইবেই। তা এখানে আপত্তিটা কাদের? এটা তো অনেকটা আমার ব্যাংক চালাই আমি, আমার ব্যাংকে অর্থ ধন আছে, ব্যাংকের ডিপোজিটে, আমি সেটাকে প্রোটেকশনের বন্দোবস্ত করছি, তাতে আপত্তি কাদের হবে? চোর ডাকাত ছাড়া আর তো কারোর আপত্তি হবে না। তো এখানেও কিন্তু সেই ব্যাপারটা দাঁড়িয়েছে, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।